25 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রতিবর্ষে 1 করে 1 × 8 = 8। পাখি ছাড়া কবি কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়েছেন? বোনের, খোকা ভাইয়ের, দিদিমার, দাদার কাছ থেকে। খোকা ভাইয়ের। ঢেউয়ে ঢেউ এ কত কি লিখে গেছে বর্ষা। ধানের সবচেয়ে প্রিয় বন্ধু, উত্তর হবে বৃষ্টি। ফাঁকি গল্পটি বাংলায় অনুবাদ করেছেন যতীন্দ্রমোহন জোয়ারদার। বাঘছানাটিকে চিমটি কেটেছিল কাঁকড়ায়। হাট কবিতাটি কার লেখা? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দেওয়ালচিত্র অঙ্কনের ক্ষেত্রে কারা অগ্রসর? সাঁওতাল। ব্যস্ত মধুর চলা কার? উত্তর হবে পিঁপড়ের। বিভক্তি কয় প্রকার? উত্তর হবে 2। অনুসর্গের অপর নাম? উত্তর হবে কর্মপ্রবচনীয়। উপসর্গ বসে শব্দের আগে অবিচ্ছিন্নভাবে। 2 দাগে রয়েছে একটি বাক্যতে যে কোনো 8টি প্রতিবর্ষে 1 করে 1 × 8 = 8। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? গ্রীষ্ম ঋতুতে। কার ডাকে রাত্রি নেমে আসে? একক। কাকের ডাকে। কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যা মহানদীর তীরে। ছোট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? সজনেখালিতে। শরতের আশীর্বাদ তোমাদেরও ওপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? সূর্য। বাংলার দেওয়াল চিত্রের পীঠস্থান কাকে বলা হয়? পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাকে বলা হয়। চিত্রিত বা রঙিন গ্রীব যার, তাকে কী বলে? উত্তর হবে চিত্রগ্রীব। ছোট্ট পিঁপড়ে গায়ে কী মাখে? ধুলোর রেণু। এক ভূতুড়ে কাণ্ড গল্পে কোন রাতের কথা বলা হয়েছে? এক ভূতুড়ে কাণ্ড গল্পে ফিকে চাঁদের আলো, তার ওপর কুয়াশা পাতলা পর্দা পড়ছে এমন এক শীতের রাতের কথা বলা হয়েছে। ছোট্ট বাঘ ও তার বাবা মা খাবারের অভাবে কোথায় চলে গিয়েছিল? ছোট্ট বাঘ ও তার বাবা মা খাবারের অভাবে সজনেখোলায় চলে গিয়েছিল। এখানে তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নে 1 করে 1 × 3 = 3। হযবরল গ্রন্থটি কার লেখা? উত্তর হবে সুকুমার রায়। বুড়ো বয়স ওঠানামা করতে করতে কত হয়েছে? 13। বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? গুলিসুতো। দাড়িওয়ালা ছাগলটির নাম কি? শ্রী ব্যাকরণ সিং। দাঁড় কাকের গলার স্বর কেমন ছিল? দাঁড় কাকের গলার স্বর ছিল ভাঙা ভাঙা ও মোটা। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি প্রতিবর্ষে 3 করে 3 × 7 = 21। প্রথম, এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? উত্তর লিখবে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে কবি ও সুলেখক সুভাষ মুখোপাধ্যায়ের প্রণীত মরশুমের দিনে গদ্যাংশ থেকে। বাংলায় বেশিরভাগ মানুষের জীবন জীবিকা কৃষির সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই জীবনের আবর্তন কৃষিকেন্দ্রিক। বছরের বিভিন্ন ঋতুতে কৃষক রোদ জল শীত উপেক্ষা করে ফসল ফলায়। তাদের জীবনের আনন্দ বেদনা সুখ দুঃখ সবই কৃষি নির্ভর। আবার পালা পার্বণ উৎসব অনুষ্ঠানও কৃষি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। নবান্ন, পৌষ পার্বণ, ভাদু, টুসু, বসুধারা, মাঘ মণ্ডল, লক্ষ্মী পুজো সব কিছুই চাষবাসের উপর নির্ভর করে হয়। প্যারা চেঞ্জ করে লিখবে শুধুমাত্র উৎসব অনুষ্ঠান সংস্কৃতিতেই নয়, চাষবাস আমাদের খাদ্যের সঙ্গেও গভীরভাবে জড়িত। নবান্ন উৎসবে মিষ্টি পায়েস, পৌষ পার্বণে পিঠেপুলি, পুজোর বিভিন্ন ফল সব কিছুতেই কৃষির ওপর নির্ভর করতে হয়। তাই বলা যায় বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। হাটের স্থান ছড়িয়ে দূরে গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের একটি সুন্দর ছবি এঁকেছেন। দূরে দূরে আলাদা থাকা 10-12খানি গ্রামের মাঝে একটি হাট রয়েছে। সেই হাটে সকালবেলা কেউ ঝাঁটও দেয় না এবং সন্ধ্যাবেলা প্রদীপও জ্বলে না। গ্রামগুলি ছড়িয়ে
ছিটিয়ে থাকলেও এই সব গ্রামের লোকজনের সঙ্গে হাটের সম্পর্ক খুবই নিবিড়। হাটের পাশে বয়ে চলেছে একটি নদী। মানুষজন খেয়া পারাপার করে, ওপার থেকে এপারে আসে অনেক পসরা। এইভাবে চলে গ্রামগুলির মানুষজনের আদান প্রদান। হাট এই গ্রামগুলির একমাত্র প্রাণকেন্দ্র। প্রতি হাটবার সকাল থেকেই হাট বসে, তাই এসব গ্রাম থেকে বহু ক্রেতা বিক্রেতা এখানে আসে। সারাদিন বেচাকেনা শেষে সন্ধ্যাবেলা যে যার বাড়ি ফিরে যায়। পূবের মাঠ থেকে সব আলো বকের পাখায় ভর করে লুকিয়ে পড়ে, আর অন্যদিক থেকে সাথিয়ারা ক্লান্ত একক কাকের পাখায় ভর দিয়ে সন্ধ্যা নামে। সন্ধ্যাবেলা সেই গ্রামগুলিতে সন্ধ্যা প্রদীপের আলো জ্বলে ওঠে। কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে লেখো। কালী পুজো বা কার্তিক মাসের অমাবস্যাতিতে সাঁওতাল, ভূমিজ, খেরিয়া, হো, খবর, ওরাও, মুন্ডা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ তাদের ঘর সুন্দরভাবে সাজিয়ে তোলে। প্রথমেই পুরনো বাড়ি মেরামত ও লেপামোছা করে পরিষ্কার করে তোলে। তারপর ঘরের উঠোন, গোয়াল, ধানের গোলা, মূল দরজা প্রভৃতি জায়গা আলপনা দিয়ে সাজানো হয়। পিঁপড়ের ভাষাহীন চলার মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন। রবীন্দ্র স্নেহধন্য কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ক্ষুদ্র পিঁপড়েদের জীবনযাত্রাকে দেখেছেন অত্যন্ত কাছ থেকে। এই পিঁপড়েরা সুশৃঙ্খল ও দলবদ্ধভাবে সারি বেঁধে চলে। এদের চলাচলের মধ্যে কবি দেখেছেন অদ্ভুত এক ছন্দময় প্রকাশ। এরা নিঃশব্দে সুরের অদ্ভুত এক ইঙ্গিতে পরস্পর পথ চলা সম্পর্কে বলাবলি করে। তাই কবির চোখে এদের আসা যাওয়া হয়ে উঠেছে ব্যস্ত মধুর চলা। আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। শুকনো মরুভূমির মতো মাটিতে গোপালের বাবা আম গাছ লাগিয়েছিলেন। রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্প পড়ে মনে হয় সেই এলাকায় আম গাছ খুব একটা বেশি ছিল না বললেই চলে। স্বাভাবিকভাবেই এই আম গাছটা সকলের আকর্ষণের কেন্দ্র হয়ে এসেছিল বা কেন্দ্রে চলে এসেছিল। এটি বাড়িকে দিয়েছিল এক অন্য মাত্রা। তাই কেউ বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে গোপালের বাবা বলতেন, কার্যরী নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিম দিকে যেখানে পাঁচিলের গাড়ে একখানা আমগাছওয়ালা বাড়ি আছে, সেটাই তার বাড়ি। এছাড়া পুজো বা কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রায় সকলেই তাদের আম গাছে শরণাপন্ন হতো। ফলত সকলের মধ্যে এই কথা প্রচার হয়ে গিয়েছিল, গোপালদের বাড়িতে আম গাছ আছে। এভাবে আম গাছটিদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল। তাই আজ বেঁচে গেলাম। বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? দক্ষিণাঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ রচনায় এই মন্তব্যটি করেছে পিঁপড়ে। প্রবল বৃষ্টিতে পিঁপড়ে তার ঘর হারিয়ে আশ্রয় নেয় ঘাসের পাতার নিচে। বৃষ্টির প্রচণ্ডতায় জল বাড়তে থাকে। নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য সে ঘাসের পাতা কামড়ে ধরে কোনো মতে টিকে থাকে। জলের তোড়ের সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা তার নেই। ঘাসের শরীর কামড়ে ধরতে পেরেছিল বলেই এবারের মতো সে বেঁচে গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। লেখক কেন এই কথা বলেছেন? আলোচ্য উদ্ধৃতি লেখক শিবরাম চক্রবর্তী। এই কথা বলার কারণ, হাস্যরস সৃষ্টির উদ্দেশ্যে এক ভূতরেকাণ্ড গল্পে সাহিত্যিক শিবরাম চক্রবর্তী আলোচ্য উক্তিটি করেছেন। লেখক একটা ধার করা সাইকেলে করে হুন্ডু জলপ্রপাতের দিকে যাচ্ছিলেন। মাইল সাতেক যাওয়ার পর তার সাইকেলের টায়ার ফেঁসে যায়। তখন জনহীন পথে সবেমাত্র সন্ধ্যা নামছে। সাইকেল ঘাড়ে করে ফিরতে হবে কি না যখন ভাবছেন, তখন লেখকের মনে পড়ে এবং ওই জঙ্গলি পথে বাঘের উপদ্রব রয়েছে। নিজের সেই অসহায় অবস্থা প্রকাশ করতে লেখক বহু প্রচলিত এই প্রবাদটি ব্যবহার করেছেন। বাঘের ছানা জানতো না তো মোটে। কোন কবির কোন কবিতার অংশ বাঘের ছানা কি জানতো না? প্রশ্নোত্তরিত অংশটি কবি নবনীতা দেবসেনের বাঘ কবিতা থেকে নেওয়া হয়েছে। বাঘের ছানা যা জানতো না। খিদে মেটাতে বাঘের ছানা নদীর পাড়ে গিয়েছিল লাল ঠেঙো কাঁকড়া খুঁজতে, কিন্তু তার এ কথা জানা ছিল না যে কাঁকড়া কেমন করে তার দাঁড় দিয়ে আক্রমণকারীর দেহ চিমটে ধরে। সেই কারণে সে কাঁকড়া ধরতে গিয়ে বিপদে পড়েছিল। পাঁচে দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 2 করে 2 গুণ 2 সমান সমান 4। প্রিন্টিং মিস্টেক আছে। সমুচ্চারিত শব্দগুলোর অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। দয় বয় দীর্ঘি প দ্বীপ মানে হচ্ছে জল বেষ্টিত ভূখণ্ড, আর দয় দীর্ঘি প দ্বীপ মানে হচ্ছে বাতি।
দেওয়া দীর্ঘি পদ দ্বীপ, জলবৃষ্টি ভূখণ্ড। দ্বীপে পৌঁছে অনেক নতুন বাড়ি দেখতে পেলাম। দেওয়া দীর্ঘি পদ দ্বীপ মানে বাতি, দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করো। দন্তস্বকার আশা মানে হচ্ছে আগমন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। তাল বসে আশা মানে আকাঙ্ক্ষা, বড় আশা করে বসে আছি আমি। পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। যেমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। 6 থেকে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ের উপর উত্তর দাও। প্রশ্নের মান 8। প্রথম রয়েছে অনুচ্ছেদ রচনা করো, বাংলার উৎসব। দেখে নাও, আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন রয়েছে রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে একটি চিঠি লেখো। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ধানের সবচেয়ে বড় বন্ধু হলো, উত্তর হবে বৃষ্টি। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে, পাকুড় বট অসত্য শাখে পাকুড়। দেওয়ালচিত্র রচনা ক্ষেত্রে কোল মুন্ডা সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু ধুলো রেণু স্বর্ণ রেণু ধুলো রেণু। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম, বেল, আম। আম। পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়, মাটিতে জলে, উত্তর হবে পাতায়। প্রশ্ন, বাগজননী ছেলের কাজে পরের প্রশ্ন, বাগজননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে ভোদর হাঙরের ছাগলের সঙ্গে তুলনা করেছিল, ভোদরের সঙ্গে তুলনা করেছিল। উপসর্গ বসে শব্দের আগে, শব্দের পরে, শব্দের মাঝে, শব্দের আগে। সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো 20টি, 21টি, 22টি, 20টি। অনুসর্গ হলো কে দিয়ে, এ দিয়ে। দেওয়ালচিত্র রচনার ক্ষেত্রে কোল, ভিল, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর। সাঁওতালি দেওয়ালচিত্র চতুষ্কোণ, ত্রিভুজ, বৃত্ত, দ্বিভুজ, সরলরেখার ছড়াছড়ি। চতুষ্কোণ ও ত্রিভুজ ছড়াছড়ি। 2 থেকে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? বিকালের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। শরতের আশীর্বাদ তোমাদের ওপর ঝরুক, কে এমনটি কামনা করেছে? শরতের আশীর্বাদ তোমাদের ওপর ঝরুক, সূর্য এমনটি কামনা করেছিল। গোপাল তাদের বাগানে কী গাছ লাগাতে চেয়েছিল? গোপাল তাদের বাগানে ফুল গাছ লাগাতে চেয়েছিল। পাখিরালয়ে বাসায় কি পাওয়া যেত না? পাখিরালয়ে বাসায় বাঘের শিকার বা খাদ্য পাওয়া যেত না। কোন জাতির দেওয়ালচিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? সাঁওতাল, কুর্মী, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষের দেওয়ালচিত্র একটা সাধারণ লক্ষণ হলো পদ্ম। ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি? ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম হচ্ছে আম। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনেখোলায় গিয়েছিল। কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? 10-12খানি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে। সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। উধর বোঝা বুধোর ঘাড়ে কথাটি কে বলেছিল? উধর বোঝা বুধোর ঘাড়ে কথাটি কাক বলেছিল। রাজকন্যার গুলিসুতো কে খেয়ে ফেলেছিল? রাজকন্যার গুলিসুতো বুড়ো গল্পে মন্ত্রী খেয়ে ফেলেছিল। পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? পিঁপড়ে ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল। আম গাছটির ডালে কোন পাখি বাসা করেছিল? আম গাছটির ডালে কাক বাসা করেছিল। 3 দাগে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। প্রথম, কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? গাংশালিক তার চিঠিতে কী বলেছে লেখো। ভালো করে উত্তর দেয়, আমি মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতায় নোট ডাউন করে নেবে। দেখে নাও। পরের প্রশ্ন, শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন? তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? দেখে নাও।
আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখে নাও পরের প্রশ্ন, এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়, মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। দেখে নাও পরের প্রশ্ন, হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে ফুটে উঠেছে তা লেখো। দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়, কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি, ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। পরের প্রশ্ন, গাছটি কীভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। পরের প্রশ্ন, পিঁপড়ের চলার ভঙ্গিটি কেমন, কবি দুদিনের ঘর বলতে কি বুঝিয়েছেন। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন। পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন। বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো, বাঘজননী লজ্জা পেয়েছিল কেন। দেখে নাও উত্তরগুলো। এই উত্তরগুলো কিন্তু এবছরের পরীক্ষার জন্য, মানে এই প্রশ্ন উত্তরগুলো এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। সামনে থেকে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 4-1, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলোর অর্থ লেখো যে কোনো 4টি। অ মধ্যে অনুমান হচ্ছে পশ্চাৎ, আর অ মধ্যে অনুমান হচ্ছে ক্ষুদ্র। ক টয়সী কোটি মানে হচ্ছে কোমর, আর ককাটয়সী কোটি মানে শত লক্ষ। কয়শূল কুল মানে বংশ, কয়দীর্ঘ কুল মানে তট। দয় বয় দীর্ঘী প দ্বীপ মানে জলবৃষ্টির ভূখণ্ড, দয় দীর্ঘী প দ্বীপ মানে হচ্ছে প্রদীপ। দয়শীল দিন মানে দিবস, দয় দীর্ঘ দিন মানে দরিদ্র। দয়াকার দ্বার মানে স্ত্রী, দয়াক বয়াকার দ্বার মানে হচ্ছে দরজা। পর হচ্ছে 5 দাগে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। প্রথমটা এবং দ্বিতীয়টা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্ষণমুখর বাংলা, স্বামী বিবেকানন্দ আর বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন। দেখে নাও এই 3টি প্রবন্ধ রচনায় কিন্তু তোমাদের টেক্সট বই অর্থাৎ ভাষাবার যে বইটা রয়েছে সেই বইয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাও একবার দেখে নাও। প্রথম রয়েছে বর্ষণমুখর বাংলা, দেখে নাও, তোমরা চাইলে এখান থেকেও লিখে নিতে পারো। আমি আস্তে স্ক্রল ডাউন করে দেখে নাও, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতাতে নোট ডাউন করে নেবে। পরে রয়েছে স্বামী বিবেকানন্দ, দেখে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে এর বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।